বগুড়া ভার্চুয়াল স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উত্তম কুমার সরকার, সহকারী শিক্ষক, বগুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। আশা করি সবাই ভালোই আছি। আমরা সবাই বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য জ্যামিতির একটা অধ্যায়, অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় উপপাদ্য। তো প্রথমে দেখে নিয়ে যে আজকের আমাদের ক্লাসের শিক্ষণফল। প্রথমে ত্রিভুজের সর্বসমতার কিছু শর্ত সম্পর্কে জানবো। বৃত্তের মধ্যে আমরা ত্রিভুজ সপ্তম শ্রেণীতে ত্রিভুজের শর্ত নিয়ে আলোচনা করেছি, তো তাও আমরা একটু রিভিউ করব। তারপর সর্বসমতার শর্ত ব্যবহার করে একটি উপপাদ্যে প্রমাণ করব। তারপর বৃত্ত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি প্রথম শিক্ষণফলের ত্রিভুজের সর্বসমতার শর্ত সম্পর্কে। দুইটা ত্রিভুজ কিছু কিছু শর্ত মানলে দুইটা ত্রিভুজ সর্বসম হতে পারে। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলোর মধ্যে অনেকগুলা শর্ত আছে। তার মধ্যে অন্যতম কিছু শর্ত যেগুলো আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি, তোমরা সবাই জানো। সেগুলো হলো, প্রথমত দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে যদি ত্রিভুজদ্বয়ের তিনটি বাহু পরস্পর সমান হয়। মানে দুইটা ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটা বাহু, অপর একটা ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হবে। তারপর দুইটি বাহু এবং একটি কোণ, একটা ত্রিভুজের দুইটা বাহু, আরেক ত্রিভুজের দুই বাহু এবং এক ত্রিভুজের একটি কোণ, আরেক ত্রিভুজের আরেকটি কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তারপর একটি বাহু এবং দুইটি কোণ, যদি একটা বাহু সমান হয় আর দুই পাশে দুইটা কোণ যদি সমান হয় আরেকটা ত্রিভুজের, তাহলে দুইটা ত্রিভুজ পরস্পর সমান হবে। তারপর সমকোণী ত্রিভুজে অতিভুজ এবং অপর একটি বাহু যদি সমান হয়। সমকোণী ত্রিভুজ আমরা জানি, সমকোণী ত্রিভুজ হলো কোনগুলা? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তাহলে দুইটা ত্রিভুজের 90 ডিগ্রি করে দুটি কোণ থাকলে আসলে একটা কোণ সমান। আর অতিভুজ একটা বাহু আর আরেকটা বাহু, তাহলে দুইটা বাহু এবং একটা কোণ। এর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ লাগে না, অটোমেটিক একটা কোণ বাই সমকোণী ত্রিভুজের বাই ডেফিনেশনে সমান হয়ে যায়। এখন দেখি একটা উদাহরণ দেখি। তোমরা ক্লাস 7 এটা পড়েছো, তারপরে আমি উদাহরণটা একটু টেনে আনি। এখানে দেখো একটা ত্রিভুজ। আজকে আমার ক্লাসের একটু এটা মুছে দিই, গণিত ক্লাস নবম এবং দশম শ্রেণী। তো এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা আমি নাম দেই ABC। আরেকটা ত্রিভুজ, এটার নাম দেই DEF। এখন দেখো ABC ত্রিভুজের মনে করি AB বাহুটা, এই যে AB বাহুটা DEF ত্রিভুজের DE বাহুর সমান, এবং AC বাহুটা DF বাহুর সমান, এবং BC বাহুটা EF বাহুর সমান। তাহলে আমি কি বলতে পারি? ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। এটা ছোট ক্লাসে পড়া, তারপরে তোমাদের একটু মনে করিয়ে দিলাম। সেটা হলো ত্রিভুজ ABC ইজ সর্বসম হলো DEF। এখন দেখি এভাবে তিনটি বাহু পরস্পর সমান হলে, দুইটি বাহু একটি কোণ সমান হলে, অথবা একটি বাহু দুইটি কোণ সমান হলে, অথবা সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হতে পারে। এখন দেখো আমরা আজকে উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। আসলে বৃত্ত অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় প্রতিবার করে একটা সৃজনশীল আসে, মানে টোটাল 10 নাম্বার তুমি এখান থেকে পাবা। কখনো কখনো বেশি পাওয়া যায়। আবার অবজেক্টিভে 3-4টা অবজেক্টিভ থাকে। আর যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য তোমাদের অনেকগুলা পরীক্ষা আছে। যদি করোনা মহামারীর পরে আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, বার্ষিক পরীক্ষায় তোমাদের সিলেবাসে যদি বৃত্ত অধ্যায় থাকে, অবশ্যই বৃত্ত অধ্যায় সিলেবাসের কিছু অংশ থাকবে। বৃত্ত অধ্যায় থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাইবা। আর এবং পরবর্তীতে ক্লাস 10-এ উঠলে সবগুলা পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষা বৃত্ত থেকে তোমরা অনেক নাম্বার পাইবা। তো এগুলা চ্যাপ্টার গুলা পড়তে হবে, তাহলে অনেকগুলো অবজেক্টিভ আছে, তো অবজেক্টিভ গুলো আমরা নিতে পারি। এখন দেখো একটা ত্রিভুজের মাঝখানে কেন্দ্র হলো U। এই হলো একটা বৃত্তের মাঝখানে কেন্দ্রটা হলো U, এবং এটা হলো একটা বৃত্তের আমরা জানি যদি এই জায়গায় যোগ করি তাহলে এটাকে বলা হবে একটা যা। তো একটা যা আঁকি আমরা, এখানে যোগ করলাম, যাটার নাম দিলাম AB একটি যা। AB এর সাথে সমান করে সমান মাপের আরেকটা যা আঁকি ওই পাশে, তাহলে এই পাশে নাম হলো CD আরেকটি যা। তাহলে দুইটি সমান যা। খুব সহজভাবে চিন্তা করো। যারা উপপাদ্যকে ভয় পাও তাদের জন্য আমার ক্লাসটা বিশেষ করে
যারা পারো তারা তো আছোই, যারা পারো না একেবারে সহজভাবে চিন্তা করো, কঠিন কিছুই না। উপপাদ্য বিষয়টা খুবই সহজ, খুব স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি মুখস্থ করার জন্য টেনশন নিবা না। এ বি এটা হলো একটা যা, সিডি এটা হলো একটা যা, মানে দুইটা কাঠি, দুইটা সরলরেখা। এ বি এর মাপে এ বি যদি 5 সেন্টিমিটার হয়, সিডি হলো 5 সেন্টিমিটার। যাই হোক, এ বি যা হোক, সিডিও তা। এখন দেখো, তাহলে আমাকে বলা হয়েছে মনে করি উ বৃত্তের কেন্দ্র এবং এ বি সিডি বৃত্তের দুটি সমান যা। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? আমাদের প্রশ্ন হলো বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে দুইটা সমান যা আছে, এখন কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান, এটা আমাকে প্রমাণ করা লাগবে। এখন দেখো, আমাকে প্রমাণ করতে হবে কি উ থেকে এ বি এর যে দূরত্ব, উ থেকে সিডি এর সেই একই দূরত্ব। এখন আমি কি করি, বিশেষ নির্বাচনে কি লিখবো? মুখস্থ করা কিছু না, আমি বারবার করে একটা কথা বলি অঙ্ক ক্লাসে, আসলে অঙ্কতে মুখস্থ করা কিছুই নেই। মনে করি উ বৃত্তের কেন্দ্র এবং এ বি এবং সিডি দুইটি সমান যা, তাহলে আমি এটা বলতেই পারবো উ বৃত্তের কেন্দ্র, এ বি এবং সিডি দুইটি সমান যা। যদি এ বি এর জায়গায় পি দিতাম, বি এর জায়গায় কিউ দিতাম, তাহলে কি হতো বলতো? মনে করি উ বৃত্তের কেন্দ্র, পি কিউ এবং সিডি দুইটি সমান যা, যা নাম দেব তাই হবে। তো এখানে দেখো, প্রমাণ করা লাগবে কি উ থেকে এ বি এর দূরত্ব এবং সিডি এর দূরত্ব সমান। তাহলে প্রমাণ করতে হবে যে উ থেকে এ বি এবং সিডি যা দ্বয় সমদূরবর্তী, অথবা তুমি যদি লিখো যা দুইটি দূরত্ব সমান, তাও চলবে, নিজের মতো করে লিখবে। তো দুইটা লাইন, এখানে বিশেষ নির্বাচন মুখস্থ করার কিছু নাই, প্রশ্ন থেকে তোমরা এটা মুখস্থ করে ফেলবে। এখন দেখো, তাহলে দূরত্বটা কি? এখান থেকে এখানে যোগ করি, উ থেকে এখানে যোগ করতে এটা একটা নাম দিতে হবে, আমার ই নাম দিলাম। এখান থেকে এখানে যোগ করি, তো এটা নাম দিতে হবে 1। তাহলে উ থেকে এ বি এর দূরত্ব কত বলতো? কারেক্ট, উ ই। এবং এসি এর দূরত্ব কত? উ এফ। তো এখানে উ ই এবং উ এফ যোগ করলাম, এটা কিন্তু অঙ্কনে লিখতে হবে, যেহেতু আমি একটু আঁকলাম তাহলে অঙ্কনে লিখতে হবে। তাই অঙ্কনে আমি লিখি, অঙ্কন উ থেকে এ বি এবং সিডি এর উপর যথাক্রমে উ ই এবং উ এফ লম্ব টানি। সবসময় মনে রাখবা, দূরত্ব মানে সর্বনিম্ন দূরত্ব, মানে লম্ব দূরত্ব। তো উ থেকে এ বি এর উপর লম্ব টানলাম উ ই, সিডি এর উপর লম্ব টানলাম উ এফ। তুমি যদি বলো উ থেকে এ বি এবং সিডি এর উপর যথাক্রমে উ ই এবং উ এফ লম্ব টানি, তাহলেও চলবে। আবার যদি বলো উ থেকে এ বি এর উপর উই লম্ব, সিডি এর উপর উ এফ লম্ব টানি, তাও চলবে। তোমরা নিজেদের ইচ্ছা মতো যেভাবে ভালো বুঝো সেভাবে লিখবা। জাস্ট আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর আবার এখানে উ এ যোগ করি, উ সি যোগ করি, যোগ করলাম উ এ এবং উ সি। তাই কি লিখবো বলো? অঙ্কের মধ্যে আরেকটা লাইন লিখতে হবে। কি কাজ করলাম? উ এ এবং উ সি যোগ করি। তাহলে আমি এটা লিখি, উ এ এবং উ সি যোগ করি। তাহলে আমি আশা করি বিশেষ নির্বাচন এবং অঙ্কন তোমরা লিখতে পারবে। আর যদি লিখতে গিয়ে ভুলও করো, তাও কোনো সমস্যা নাই, তুমি একটু বই মিলিয়ে দেখবা, কোথায় বুঝো না সেটা প্রয়োজনে কমেন্ট বক্সে একটু জানাও, যে যে জায়গায় বুঝবা না আমি এখন সম্ভব হলে অথবা আমি পরে এগুলাকে রিপ্লাই দেব। তো তোমরা তাহলে বিশেষ নির্বাচন হলো আমার প্রশ্ন থেকে আসবে, আর অঙ্কন হলো কি কি আঁকলাম। এখন দেখো, আমি এটা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমি প্রথমে একটা কাজ করি, আমি চিত্রটা এখানে এঁকে নিলাম আগের মতো, এই ঠিক আগে চিত্রটা এখানে নিয়ে আসলাম। এখানে দেখো, প্রমাণের প্রথম ধাপে বোর্ড ক্লোজ করো, মানে বোর্ডের জন্য প্রমাণ ধাপ 1 এ উ ই লম্ব এ বি। দেখো, উ ইটা এ বি এর উপর লম্ব। আমি একটা কাজ করি, এই চিত্রটি একটু আঁকার চেষ্টা করি, বোর্ডের মধ্যে আগে একটু দেখাই, তারপর তোমাদেরকে এখন প্রজেক্টরে দেখাবো।
এখানে আমি দেখতে পাচ্ছি একটা বৃত্তে এ বি এবং সিডি দুইটা, যা আগের কথা, আবার রিপিট করছি না এগুলা। এখন দেখো আমার উ ইটা এ বি এর উপর কিন্তু লম্ব, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি। এই চ্যাপ্টারের প্রথম যে উপপাদ্য, সম্ভবত 17 বা 16 নম্বর উপপাদ্যটা, প্রথম উপপাদ্যটাতে তুমি দেখবা যদি কোনো জায়ের উপর লম্বটা না হয় তাহলে এই জাটা অর্ধেক করে, মানে এখানে এ ই এর মাপ বি ই এর মাপের সমান। তার মানে উ বৃত্তের কেন্দ্র এবং এ বি জায়ের উপর উ ই রেখাটা লম্ব, লম্ব হওয়ার কারণে এ ই সমান বিই। তাহলে আমি লিখতে পারি এ ই সমান বিই, অর্থাৎ কি এ বি হলো এ ই এর দ্বিগুণ, অথবা এ ই হলো হাফ অফ এ বি। এটাকে তুমি এভাবে যদি না লিখে এভাবে লিখো যে এটা, অথবা তুমি এভাবে লিখতে পারো এ বি ইকুয়াল টু অফ এ ই, যে কোনো একটা লিখলে চলবে। এটাকে বুঝতে পেরেছো তোমরা? জাস্ট এ ই এর দৈর্ঘ্যটা হবে পুরা এ বি এর অর্ধেক, আবার একই ভাবে ই এফ এর দৈর্ঘ্যটা হবে সি এফ এর দৈর্ঘ্যটা হবে সিডি এর অর্ধেক। তাহলে দেখো এই দুই ত্রিভুজে, আমি উপপাদ্যের ক্ষেত্রে গত ক্লাসে বলেছি তোমাদেরকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকুর দিকে মনোযোগ দিবা, আর বাইরে কি হচ্ছে সেটার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। আমি আবার মার্ক করে একটু ডাবল দাগ দিয়ে দিলাম। এই ত্রিভুজটা হলো কি এ ই উ, তাহলে এই ত্রিভুজটার নাম লিখি ত্রিভুজ এ ই উ। আর এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ সি এফ উ অথবা সি উ এফ, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। এই দুই ত্রিভুজের মধ্যে তাহলে এ বি সমান সিডি আমার দেয়া ছিল, প্রথমে ছিল এ বি সমান, এখান থেকে একটু করে নি, দেয়া ছিল কি এ বি সমান সিডি। আমি এ বি এর আগে একটা হাফ দেই, হাফ অফ এ বি বা সমান হাফ অফ সিডি। তাহলে হাফ অফ এ বি মানে কত? এ ই, বা এ ই ইকুয়াল, বলো হাফ অফ সিডি মানে কত? হাফ অফ সিডি এর অর্ধেক কত? সি এফ, কারেক্ট, সি এফ। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে আমি কি পেলাম? এ ই সমান সি এফ। এটা কি বুঝতে পেরেছো? আর এই দুইটা ত্রিভুজ কি, এখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এ ই সমান সি এফ এবং উ এ সমান উ সি, উ এ সমান উ সি। বলো তো এটা কেন? এটা কেন উ এ এবং উ সি কেন সমান? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, রাইট? এটা এবং এটা সমান। তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু এবং একটা অতিভুজ সমান। তো সমান হওয়ার কারণে কি হলো, এখানে এই দুইটা ত্রিভুজ সর্বসম হলো। দুইটা ত্রিভুজ কি? ত্রিভুজ এ ই উ সর্বসম ত্রিভুজ সি এফ উ। তাহলে এই দুই ত্রিভুজ যেহেতু সর্বসম হলো, আমি বলতে পারি কি এই ত্রিভুজে যা আছে এই ত্রিভুজের সবগুলা সমান। তাহলে এই বাহুটার সমান। তাহলে বলতে পারি উ ই সমান উ এফ। তাহলে উইটা কি বলতো? উইটা হলো উ থেকে এ বি এর দূরত্ব এবং উ এফ হলো উ থেকে সি ডি এর দূরত্ব। তাহলে আমাদের প্রমাণ করার কি দরকার ছিল? আমাদের প্রমাণ করার দরকার ছিল উ থেকে এ বি এর দূরত্ব এবং উ থেকে সি এফ এর দূরত্ব সমান। তাহলে প্রমাণ হয়ে গেল। আসলে আমরা এখানে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। তুমি যে কোনো ভাবে করতে পারো। তুমি যদি বলো যে এটা আগে লিখলে হবে কিনা, হ্যাঁ এটা আগে লিখলেও হবে, এটা পরে লিখলেও হবে। তুমি জাস্ট দুইটা বাহু প্রমাণ করবা এবং সাইডে এটা যথার্থতাটা লিখবা। এখন দেখো আমরা একটু স্লাইডে যাই। আবার কি হচ্ছে এখানে, এটা মুছে ফেলি। আবার একটু দিকে মনোযোগ দাও। তাহলে কি বললে? প্রথমে উ ই লম্ব এ বি, এই চিহ্নটা হলো লম্ব, এবং উ এফ লম্ব সিডি। সুতরাং এ ই সমান বিই, একটু আগে বলেছিলাম এ ই সমান বিই, এবং সি এফ সমান ডিএফ। ওকে,
এবার দেখো এ ই সমান টোটাল হাফ অফ এ বি এন্ড সি এফ ইজ ইকুয়াল হাফ অফ সিডি। তাহলে কি কিন্তু এ বি ইকুয়াল সিডি, যে এ বি সমান সিডি কেন? এটাকে ধরে নেওয়া লিখে অথবা কল্পনা লিখে অথবা প্রদত্ত লিখে এখানে আমাকে দেওয়াই ছিল এ বি এবং সিডি সমান, এ বি সিডি সমান, সুতরাং এ বি যেহেতু সিডি এর সমান তাহলে এ বি এর অর্ধেক এ ই এবং সিডি এর অর্ধেক সি এফ এর সমান। ক্লিয়ার? এবার দেখো ধাপ 3 এ এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ উ এ ই এবং উ সি এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ উ এর সমান অতিভুজ ও সি, উ এর সমান ও সি। কেন? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং এ ই সমান সি এফ, একটু আগে আমি পেয়েছিলাম এ ই সমান সি এফ, তাহলে ধাপ 2 থেকে পেয়েছি। তাহলে কি বলা যায়? এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমত উপপাদ্য মানে একটু আগে যে উপপাদ্য দেখালাম তার 3 নম্বর উপপাদ্যটা হলো সমকোণী ত্রিভুজের সর্বসমত উপপাদ্য। তাহলে এটা অনুসারে আমি লিখতে পারি ত্রিভুজ উ এ ই সর্বসম ত্রিভুজ উ সি এফ। তাহলে আমি কি বলতে পারি? উ ই সমান উ এফ। তাহলে উ ই সমান উ এফ। তাহলে উ ইটা কি বলো? উ থেকে এ বি এর দূরত্ব এবং উ এফ হলো উ থেকে সিডি এর দূরত্ব। তাহলে আমার প্রমাণ কমপ্লিট। কিন্তু উ ই এবং উ এফ কেন্দ্র উ থেকে যথাক্রমে এ বি যা এবং সিডি যা এর দূরত্ব। সুতরাং এ বি এবং সিডি যাদের বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আসলে আমাদের ভার্চুয়াল ক্লাসে টাইম ডিউরেশন একটু কম, কিন্তু অনেকগুলো উপপাদ্য আছে এই চ্যাপ্টারে, অনেকগুলা 4টা সম্পাদ্য যদি তুমি করে নাও, কয়েকটা উপপাদ্য একটু সিলেক্ট করে নাও, অনেকগুলা প্রশ্ন পেয়ে যাবা। অন্তত 10 থেকে 15 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পাবা আপ টু এসএসসি এক্সামিনেশন। এখন দেখো আমি এই পদ্ধতিতে ত্রিভুজ সর্বসম করে কোন কোন উপপাদ্যগুলো প্রমাণ করে তার একটা তালিকা করেছি। আরো কিছু উপপাদ্য পাবে সেখানে। দেখো তোমরা যদি বই থাকে এটা 154 পৃষ্ঠায় পাবা। ত্রিভুজের সর্বসমতার ধর্ম ব্যবহার করে প্রমাণ সাপেক্ষ আরো কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য। প্রথমত হলো উপপাদ্য 17। উপপাদ্যটা আমি একটু পড়ছি প্রশ্নটা। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন অন্য কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তারপর 18 একটু আগে যেটা করলাম, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তারপর হলো 19 নাম্বার, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তারপর কিছু 154 পৃষ্ঠার কাজ আছে, বক্সের মধ্যে একটা কাজ আছে পাইবা, উপপাদ্য 17 এর বিপরীত প্রতিক্রিয়া। এছাড়া উদাহরণে আরো কিছু অঙ্ক পাবা অনুশীলনীতে, এগুলো তোমরা করে নিবা। এরপরে দেখো এই চ্যাপ্টারে অনেক অবজেক্টিভ আসে। আমি বলেছি আজকের আলোচনা থেকে আমি যে সিদ্ধান্তগুলোতে আসতে পারি সেইগুলো একটা অবজেক্টিভ হিসেবে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমত হলো একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে। জাস্ট একটি সরল রেখা যদি হয়, একটা বৃত্ত যদি হয়, মনে করি একটা বৃত্ত, এটাকে একটা সরল রেখা কয়টা বিন্দুতে ছেদ করলো? সর্বোচ্চ 2টা, এর বেশি কিন্তু ছেদ করার সুযোগ তার নেই। সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে, এটা অবজেক্টিভে আসে। এরপর একটি সরলরেখা যদি একটা বৃত্তকে কোনো একটা বিন্দুতে একটি বিন্দুতে ছেদ করে, ছেদ না এটা স্পর্শ করে, তাহলে এটাকে বলা হয় স্পর্শক। এইরকম বাইরে দিয়ে ছেদ করলে এরকম ভাবে, মানে সরলরেখাটা ভিতরে ঢুকে গেলে এটা ছেদক হবে, বাইরে যদি টাচ করে যায় এটা হলো স্পর্শক। এরপরে দেখো এই বৃত্তের ব্যাস হলো কোন বৃত্তের বৃহত্তম যা, মানে বৃত্তের মাঝখান দিয়ে যে ব্যাস সেটার চেয়ে কোনো যা বড় হতে পারে না। তারপর হলো বৃত্তের 2টি জায়ের মধ্যে ক্ষুদ্রতর জাটি বৃত্ত অপেক্ষা কেন্দ্রের নিকটতর। যে জাটা বড় সেটা থাকবে দূরে, যেটা ছোট সেটা থাকবে যে জাটা বড় সেটা থাকবে কাছে, যেটা ছোট সেটা থাকবে দূরে। এখন দেখো এরপরে এই বিষয়গুলো তোমরা করে নিবা, এগুলো একটু মনে রাখবা, এগুলো অবজেক্টিভে আসবে। আর আজকে ক্লাসে যারা এখন আমার সাথে লাইভে যোগ দিয়েছো তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরবর্তীতে ক্লাস দেখবে তাদের জন্য আমার শুভকামনা। যদি কোনো কিছু না বোঝো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। আর সর্বশেষ তোমাদের জন্য আমি প্রতিবারের মতো কিছু বিশেষ নির্দেশনা, আমাদের করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে আমার সাথে তোমরা বলবা।
যে প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে যাব না। তারপর নিয়মিত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো। তারপর বাইরে গেলে যথা নিয়মে আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার করার যে নিয়ম, ঠিক সেই নিয়মে ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখবো। তারপর স্বাস্থ্যবিধি জানবো এবং মেনে চলবো। তারপর ঘরে থেকে নিয়মিত পড়ালেখা করব এবং শরীর চর্চা করব। ঘরের কাজে যথাসাধ্য মা বাবাকে সাহায্য করব। সবাইকে আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।